সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আগেই পরিচয় করে দিয়েছি আমাদের অতিথি আরিফুল ইসলাম রনি, এবং বিষয়ও বলে দিয়েছি কাঁদছে বাংলাদেশ, ছুঁয়েছে খেলোয়াড়দের। জানেন আপনারা যে কালকে মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হবার ঘটনায় ক্রীড়াঙ্গনের সবাই কিন্তু শোকাতুর, এবং তারা যে যার জায়গা থেকে সেই শোক প্রকাশ করছেন। এরই মধ্যে কিন্তু জীবন চলমান, খেলা হচ্ছে। সাফ অনূর্ধ্ব 20 ফাইনাল গতকাল হয়েছে, আজকে বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড টি20টাও কিন্তু হবে। কিন্তু তারপরও খেলোয়াড়দের মনের অবস্থা আপনার আমার সাধারণ মানুষের মতোই। আরিফুল ইসলাম রনি, বিডি নিউজ 24-এর ক্রীড়া সম্পাদক আমাদের সঙ্গে আছেন। আপনারাও চাইলে যে কোনো প্রশ্ন অথবা মতামত শেয়ার করতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে সেজন্য। আরিফুল ইসলাম রনি, মানে কীভাবে শুরু করবো আমি ঠিক বুঝতে পারছি না। যে পরিস্থিতিটা পুরো বাংলাদেশেরই আসলে এক, সবার, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকেই ছুঁয়ে গেছে এই ঘটনা। খেলোয়াড়রা তো মানবিকতার ঊর্ধ্বে নয় এবং মানুষের ঊর্ধ্বে নয়। তারা এই শোককে আসলে কিভাবে মাঠে আসলে খেলার মধ্যে সংযোগ করবেন, সেটাই আমার কাছে একটা বড় প্রশ্ন জাগে। খুবই চ্যালেঞ্জিং এটা। আসলে তো ক্রিকেটাররা বা খেলোয়াড়রা যেটাই বলি, তারা তো সবসময় অপোনেন্ট বা ওই খেলার সম্পর্কিত চ্যালেঞ্জগুলো নিয়েই তাদেরকে ডিল করতে হয়। এটা হ্যাঁ, কখনো কখনো তাদের মানসিক ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু এটা একটা সামগ্রিক ব্যাপার এবং এটা এতটা গভীর বেদনার একটা ব্যাপার, এটা তাদের জন্য খুব কঠিন হওয়ার কথা। এর আগে আপনি যেটা বলছিলেন যে আসলে মানে এই মুহূর্তে কখনো কখনো রেজন ভাই, এরকম জীবনে আমাদের এরকম মুহূর্ত আসে যে এই ক্রিকেট জীবন সব কিছু আসলে অর্থহীন মনে হয়। তো এইরকম একটা মুহূর্ত কিন্তু এখন, তারপরেও মানে জীবন চলে নিয়ম মতো, আমাদের সামনে তাকাতে হয়, খেলা হবে, আমরা আমাদের পেশার কাজ করব। ক্রিকেটারদেরকেও সেই পেশার কাজটা করতে হবে এবং খুবই চ্যালেঞ্জিং হবে। আলটিমেটলি তারা তো বাংলাদেশের নাগরিক, মানুষ, সবার উপরে মানুষ, এবং সেই আপনি যে মানবিক বোধের কথা বললেন, এটা আসলে তাদেরকে প্রচণ্ড নাড়া দেওয়ারই কথা। এবং আমরা যখন বলছি যে ঠিক আছে, তারা পেশাদার প্রফেশনাল হিসেবে তাদের কাজ মাঠে গিয়ে খেলা, যেটা এত সহজ না আসলে। আপনি মানে আমরা যে ছবিগুলো দেখছি, যে ভিডিওগুলো দেখছি, আমরা যতটা অনুভব করছি, এটা তো আমরা হয়তো অনেক দূরে আছি, তারপরেও সবার একটা মেন্টাল ট্রমার ব্যাপার আছে। এবং ক্রিকেটারদেরও বাচ্চা কাচ্চা আছে, কারণ যাদের বাচ্চা কাচ্চা আছে তারা খুব সহজে রিলেট করতে পারে। আমরা হয়তো রিলেট করতে পারি যে হ্যাঁ, আমার ছেলের স্কুলে আজকে এরকম হতে পারতো। তো ক্রিকেটারও নিশ্চয়ই ওইভাবে ভাববে। সো তাদের ওই ট্রমা থেকে বের হয়ে এসে ক্রিকেটে মনোযোগ দেওয়া, ইট উইল বি হিউজ চ্যালেঞ্জ তাদের জন্য। বাট পেশাদার হিসেবে আমাদের চেষ্টা, তাড়না থাকবে, কামনা থাকবে এই সময়টাতেও তারা যদি ভালো খেলতে পারে, একটু জয় আসতে পারে, তাহলে হয়তো কিছুটা, মানে যদিও মানে আসলে এই সময় হাসি আনন্দের কোনো উপলক্ষের কোনো ব্যাপার নেই, তারপরেও একটা জয় হয়তো কিছুটা স্বস্তির আবহ বইয়ে দিতে পারে। মানে সেটা একটা আমাদের চাওয়া। যেটা বলছিলাম যে কালকে থেকে আমরা দেখছিলাম যে অনেক ক্রিকেটার, ফুটবলার কিংবা অন্য খেলার খেলোয়াড়রা, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছে, নিজেদের কষ্টের কথা, শোকের কথাটা বলছেন। আপনার কাছে কি মনে হয়েছে যে দেখে, যে আসলে তারাও মানে শুধু ক্রিকেট বলছি না, আমি সব খেলার খেলোয়াড়দেরকে কি আসলে জিনিসটা ছুঁয়ে গেছে, এটা তো নিশ্চিত করেই বলা যায়। অবশ্যই, এবং তারা সেটা এক্সপ্রেসও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে, এবং সেখানে তাদের ওই ভেতরের অনুভূতিটাও বোঝা যাচ্ছে। যেটা বললাম, আলটিমেটলি দিন শেষে সবাই তো মানুষ, তো তাদেরকে ছুঁয়ে না যাওয়ার কোনো কারণ নেই। এবং অনেকের সাথে কথাও হয়েছে আমার প্লেয়ারদের, তাদের ভেতরটাও কাঁদছে, একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে আমাদের মতোই, সবার মতোই। সো মানে অবশ্যই মানে এরকম একটা বিপর্যয় হয়তো দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। এই সময় তাদেরও সেটা স্পর্শ করবে, এবং তারা তো দেশের পতাকাকে সঙ্গী করে দেশের মানে মাঠে নামেন, বিশ্বের বিভিন্ন জায়গায় মাঠে নামেন, দেশটাকে ফিল করেন তারা খেলার সময়। সো এরকম একটা বিপর্যয় এবং মানে এই এত বেদনাদায়ক একটা ঘটনা, তাদের আসলে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। এটা তাদের লেখায়, তাদের সেই প্রকাশে যেমন ফুটে উঠেছে, আমি পার্সোনালিও কথা হয়েছে আমার অনেকের সঙ্গে, সেখানেও সেটা আমি দেখেছি আর কি। এবং সাবেক ক্রিকেটাররাও, ধরেন সিনিয়র যারা সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ কিংবা আশরাফি, তারাও কিন্তু এক্সপ্রেস করেছেন তাদের অবস্থাটা। এবং আজকে ক্রিকেট বোর্ডেরও নানা আয়োজন আছে, এটা যথারীতি ম্যাচের আগে। আমরা যেটুকু জানি যে জাতীয় পতাকা অর্ধনমিত রাষ্ট্রীয় শোক চলছে, সেই কারণে বাংলাদেশ দল 1 মিনিট নীরবতা পালন করবে। কালো ব্যাজ পড়বে কিনা আমি জানি না, নিশ্চিত কালো ব্যাজও পড়বে। মানে এগুলোই তো আয়োজনের মধ্যে। হ্যাঁ, এগুলো এখন একটা ক্রিকেট ম্যাচে তো আসলে খুব বেশি কিছু করার থাকে না, এবং এটা আসলে খুব আনুষ্ঠানিকতার ব্যাপারও নয় আসলে। যেটা হলো যে এই শোকের আবহের সঙ্গে একটু সামিল হওয়া, একটু জানাটা দেওয়া, তারপরেও তো কাজটা করতে হবে, তাদেরকে মাঠে খেলতে হবে, করতে হবে। বাট আমরাও যে সামিল, ক্রিকেটাররাও যে সামিল এই শোকের মিছিলে, সেটাই একটু মানে জাস্ট একাত্ম হওয়া। আচ্ছা, এমনিতে মাঠের পারফরমেন্সে কি মনে হয় যে আপনি, যদিও আমি বলছিলাম যে এইগুলো জিনিসগুলো যতই আমরা বলি পাশ কাটিয়ে নামক, কিন্তু কিছুটা প্রভাব ফেলে,
পারফরমেন্সে কি সেটা প্রভাব ফেলবে, নাকি আসলে মাঠে নেমে গেলে আসলে বাংলাদেশ কিছুটা হলেও যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নামা সেটার পথেই থাকতে পারবে? প্রফেশনাল হিসেবে আমরা আমাদের সেটাই চাওয়া তাদের কাছে, এবং সেখানে টিম ম্যানেজমেন্ট যারা আছেন, কোচ, ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট বোর্ডের ইভেন বোর্ড প্রেসিডেন্ট, সবারই একটা ভূমিকা রাখার ব্যাপার আছে। এইসব মুহূর্তগুলোতে একজন টিমের সঙ্গে যদি একজন মনোবিদ থাকে তারও খুব হেল্প নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের তো আসলে সেই বাস্তবতা নেই। বাট হ্যাঁ, ওটাই যেটা বললাম যে আসলে সবাইকে একাত্ম হয়েই মাঠে নামতে হবে, সেই চ্যালেঞ্জগুলোকে পাশে সরিয়ে মাঠের চ্যালেঞ্জের দিকে তাকাতে হবে। মাঠে নামার পরে আমি আশা করি যে তারা আসলে ফুললি ক্রিকেটেই মনোযোগ দেবেন, এবং প্রথম ম্যাচে তারা যেভাবে খেলেছেন সেটা যদি, সেই আত্মবিশ্বাসটা যদি সঙ্গী থাকে, তাহলে আশা করি যে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ সিরিজটা, মানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটা বাংলাদেশ জয় করে নেবে এক ম্যাচ আগেই। মানে সেটাও চাওয়া, যেটা বলছিলেন যে হয়তো এটা আনন্দ নয়, কিন্তু স্বস্তির একটা জায়গাটা হয়তো হবে সমাজে, বাংলাদেশের মানুষের মধ্যে। সেটা সম্ভব আপনার কাছে মনে হয় যে দ্বিতীয় ম্যাচ জেতা? আমি যদি সব এগুলো বাইরে রেখে শক্তির বিচারে, পারফরমেন্সের বিচারে বলি। হ্যাঁ, শুধু ক্রিকেটীয় বিচারে বললে খুবই সম্ভব, এবং সেটা প্রথম ম্যাচ থেকেই সেই ধারণাটা পাওয়া গেছে। আমি যদি ক্রিকেটীয় দিক থেকে বলি তাহলে দেখুন, পাকিস্তান মানে উইকেট যদি এরকমই থাকে, আমি বলছি না খুব ভয়াবহ উইকেট, বাট এটা মানে খুব স্ট্রোক খেলা কিংবা টি-20তে বেশিরভাগ যেরকম হয় সেরকম উইকেট নয়, মানে অনেক প্রচুর রান প্রসবা উইকেট নয়। সেখানে বল একটু স্টপ করবে, বল একটু থেমে আসবে, এবং যেটা হয় যে এই ধরনের উইকেটে যারা স্ট্রোক মেকার তাদের জন্য কাজটা কঠিন। আপনাকে একটু দেখে শুনে একটু ধরে খেলতে হবে। হয়তো ফাকার জামান যে ইনিংসটা খেলেছেন প্রথম ম্যাচে, এরকম একটা দুটো ইনিংস কেউ খেলে ফেলতে পারেন, কিন্তু ইন জেনারেল আপনাকে সেখানে একটু ধরে খেলতে হবে। পাকিস্তানের ব্যাটিং লাইন আপে যারা আছেন তাদের জন্য কাজটা কঠিন, কারণ তারা সবাই স্ট্রোক মেকার। একমাত্র হয়তো ক্যাপ্টেন সালমান আলী আগা আছেন, একটু ধরে খেলতে পারেন। বেশিরভাগই হলো তাদের ন্যাচারাল প্লেটা হলো শর্ট খেলা। তো সেটা যদি তারা অ্যাডজাস্ট করতে না পারেন, যেটা প্রথম ম্যাচে তারা পারেন না। প্রথম ম্যাচে তারা হয়তো ভেবেছিলেন যে 170-80 রানের জন্য তারা খেলবেন, শর্ট খেলতে গিয়ে কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান আউট হয়ে গেছেন। পরে তাদের কোচও বলেছেন যে তারা অ্যাডজাস্ট করতে পারেন উইকেটের সঙ্গে। সো তাদের জন্য ওই অ্যাডজাস্ট করাটা একটু কঠিন হওয়ার কথা। সো সেটা যদি হয়, বাংলাদেশ যদি আগের মতো বোলিং করতে পারে, তাহলে আমি মনে করি যে অবশ্যই। কিন্তু বাংলাদেশের ব্যাটাররাও তো ঠিক একই রকম স্ট্রোক মেকারই, মানে আমার বাইরে থেকে দেখে মনে হয় তাদের অ্যাডজাস্টমেন্টটা আসলে কি মিরপুরে খেলতে খেলতে অভ্যস্ত হওয়া? ডেফিনেটলি তারা মিরপুরে উইকেটের চরিত্রটা তারা জানতেন যে এই উইকেটে কিভাবে ব্যাট করতে হয়। একটা হলো যে পরে ব্যাট করেছে যখন, তখন কিন্তু জিনিসটা একটু ইজিয়ার, কারণ এটা প্রথমে কিংবা হ্যাঁ, মানে টার্গেটটা আমি জানি 111 রান, আমার কিন্তু এত মানে তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি যদি পারভেজ ইমনের ইনিংসটা দেখেন, শুরুতে কিন্তু তার 20 বলে 19 রানের মতো ছিল, মানে স্ট্রাইকের 100 নিচে ছিল, পরে তিনি কভার করেছেন। সো এটা পাকিস্তানের ব্যাটসম্যানদের কিন্তু সেটা তারা জানতো না আসলে এখানে কত রান করা উচিত। বাংলাদেশ যদি আগে ব্যাট করতো তাহলে হয়তো বাংলাদেশ আরেকটু ভালোভাবে জানতো যে হ্যাঁ, এখানে 150 পর্যন্ত যদি আমরা কোনোভাবে যেতে পারি, 40-50 তারা সেভ স্কোর। কিন্তু পাকিস্তান হয়তো ভেবেছে যে এখানে 70-80 করতে হবে, তারা শর্ট খেলার চেষ্টা করেছে, সেটাও তাদেরকে আসলে ভুগিয়েছে। সেই অ্যাডজাস্টমেন্টটা তারা আজকে তাদের করতে হবে, করাটা একটা চ্যালেঞ্জ হবে। মানে এক কথায় তারা করতে পারবে, কিংবা আগের চেয়ে বেটার হবে কিনা তাদের জন্য, যে আমার ধারণা আগের চেয়ে তারা একটু অ্যাডজাস্টমেন্টটা তাদের ভালো হবে। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। আরিফুল ইসলাম রনি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম কাঁদছে বাংলাদেশ, ছুঁয়েছে খেলোয়াড়দেরকেও, এই বিষয় নিয়ে। আজকে এর মধ্যেই বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20 শুরু হবে সন্ধ্যা 6টায় মিরপুর স্টেডিয়ামে। আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম রনি, সাংবাদিক, BDNews24.com-এর ক্রীড়া সম্পাদক। বিরতির আগে আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশের সক্ষমতা আছে, কিংবা পাকিস্তান কিছুটা অ্যাডজাস্ট করতে পারে, তার মানে সেইটা বিচার করলে প্রতিদ্বন্দ্বিতাটা আগের চেয়ে বাড়তে পারে। হ্যাঁ, মানে ক্রিকেট খেলায় তো নিশ্চিত করে কিছু বলা যায় না, বাট ডেফিনেটলি পাকিস্তান চেষ্টা করবে আজকে আগের চেয়ে বেশি অ্যাডজাস্ট করতে। গত ম্যাচ শেষে পাকিস্তানের কোচ কিন্তু বলেছিলেন যে আমরা আসলে উইকেটের চরিত্রটা বুঝি না। ইভেন ফাকার জামান যেভাবে শুরু করেছিলেন সেটাও তাদেরকে একটা রং মেসেজ দিয়েছিল যে উইকেটে হয়তো শর্ট খেলা যায়, কিন্তু পরে সেটা দেখেছেন তারা অন্যরকম। সো তারা ডেফিনেটলি, তিনি কিন্তু উইকেটের অভিযোগ করেছেন, মানে একদম ডিরেক্ট অভিযোগ করেছেন। মানে উইকেটটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মিরপুরের টিপিক্যাল উইকেট কি এটা? মিরপুরের টিপিক্যাল উইকেটই এটা, এবং এই সময়টায় বছরের এই তাহলে সময়টা পেসাররা কেন এত বেশি উইকেট পেল, স্পিনাররা না পেয়ে? হ্যাঁ, পেসাররা কিভাবে উইকেট পেয়েছে? পেসাররা কিন্তু পেস দিয়ে উইকেট পেয়ে না। মুস্তাফিজের কাটার, তাসকিনের যে স্লোয়ারগুলো দেখেন, এগুলো কিন্তু বল যখন গ্রিপ করে এই সময় সেটা কিন্তু করে আপনার জুন জুলাই এই সময়টায়, মানে বৃষ্টির সময়, তো এই সময়টা মিরপুরের উইকেটে টিপিক্যাল চরিত্র এটা থাকে। আপনি এর আগেও যখন 2014 সালে বাংলাদেশ যে ম্যাচটাতে ভারতকে 105 রানে অল আউট করে দিল, স্টুয়ার্ট বিনি কিন্তু সেখানে 6 উইকেট নিয়েছিল। আবার বাংলাদেশ করেছিল কত 58, সেখানে কিন্তু স্টুয়ার্ট বিনি 6 উইকেট নিয়েছিল। ওখানে তাসকিনের ডেবু সিরিজ ছিল, সেখানে 5 উইকেট নিয়েছিল। সো পেসাররা এই ধরনের উইকেটে হেল্প পায় যদি সেই কাটার স্লোয়ারগুলো ঠিকমতো উইকেট করতে পারে, কারণ বল গ্রিপ করে, এবং আপনার ওই
আনইভেন একটু বাউন্স থাকে, সো শর্ট খেলাটা একটু টাফ হয়ে যায়। অনেক সময় ব্যাটসম্যানরা ওই থ্রু দ্য লাইন খেলতে গিয়ে বা এই শর্ট খেলতে গিয়ে ভুল করে বসেন, যেটা প্রথম ম্যাচে হয়েছে। স্পিনাররা তো ডেফিনেটলি এখানে আচ্ছা, সহায়তা পাবেন, বলে একটু গ্রিপ করে, এবং স্পিনারদেরকে আরেকটু সাবধানেও খেলে ব্যাটসম্যানরা। পেসারদের ক্ষেত্রে রান করার চেষ্টা করে তারা, তখন তারা উইকেটগুলো বিলিয়ে দেয় এই ধরনের উইকেট। এমনিতে যেটা আমরা বলছিলাম যে মিরপুরে নর্মালি আমরা দেখি যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে যে সিরিজগুলো আমরা জিতি সেখানে 100-র নিচেও কিন্তু অল আউট হয়েছে। অতটা বাজে উইকেট এবার না। সেটাই আমি বলতে চাচ্ছি যে না না, অতটা না, ওইটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ছিল, এবং ওই ধরনের উইকেট আসলে খুব কম সময় মিরপুরে দেখা যায়। ওইটা ইচ্ছে করে হয়তো ওই সময় বানানো হয়েছিল, ওই যে দলটা তখন খুব ওয়ার্ল্ড কাপের আগে দলটাকে কনফিডেন্স দেওয়া, একটা সিরিজ জয়ের সেই আত্মবিশ্বাসটাকে সঙ্গী করে তারা বিশ্বকাপে যায়, এরকম ব্যাপার ছিল।